আমরা সকলে যখন বাংলাদেশের স্বরাষ্ট্র দপ্তরের সঙ্গে ভারতবর্ষের স্বরাষ্ট্র দপ্তরের ঠান্ডা যুদ্ধ দেখতে পাচ্ছি, ঠিক তখন কিন্তু বঙ্গোপসাগরের পরিস্থিতিটি অত্যন্ত জটিল হয়ে উঠছে। কিছুদিন আগে বঙ্গোপসাগরেই বাংলাদেশ নৌবাহিনীর বিপক্ষে সরাসরি একটি অভিযোগ ভারতের মৎস্যজীবীরা কিন্তু করেছিলেন। সেখানে তারা বলেছিলেন ভারতবর্ষের একটি ট্রলারকে কার্যত আক্রমণ করে বসে বাংলাদেশের নৌসেনা, এবং সেখানে বলা হয় এফবি পারমিতা এবং এফবি পারমিতা নামক একটি ট্রলারের উপর বাংলাদেশের নৌসেনা ভারতের জলসীমা পেরিয়ে ঢুকে আক্রমণ করে। এবং যে খবর সামনে এসেছিল সেদিন, সেখানে বলা হয় যে এফবি পারমিতা 10 নামক এই ট্রলারে ভারতের 16 জন মৎস্যজীবী কিন্তু ছিলেন, যাদের মধ্যে 5 জনকে সে সময় খুঁজে পাওয়া যায়নি। 11 জনকে পরবর্তীকালে ভারতের নৌসেনা উদ্ধার করে। কিন্তু এই পুরো আক্রমণটি করা হয়েছিল নির্লজ্জের মতো অন্ধকারে লাইট নিভিয়ে। এবার বাংলাদেশের নৌবাহিনী হঠাৎ করে কেন ভারতের জলসীমায় ঢুকে ভারতেরই একটি মৎস্যজীবীদের ট্রলারকে আক্রমণ করলো, সেটাই কিন্তু সব থেকে বড় প্রশ্নচিহ্ন উঠেছিল ঠিক দুদিন আগে। এবং আমরা দেখলাম ভারতের নৌসেনার পক্ষ থেকে পরিষ্কার জানানো হয়েছিল যে ট্রলারটিকে আক্রমণ করা হয়েছিল সেটি নামখানা থেকে 13ই ডিসেম্বর রওনা হয়েছিল। বাংলাদেশ সীমান্তের কাছাকাছি যখন যায়, তখন বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে, নৌসেনার পক্ষ থেকে এই ধরনের আক্রমণ কিন্তু করা হয়েছিল। এরপর ভারত পাল্টা নোটাম জারি করেছিল বঙ্গোপসাগরে, এবং আপনারা জানেন এই প্রথমবারের জন্য ভারত বঙ্গোপসাগরে হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল এবং নিউক্লিয়ার ক্যাপাবল ব্যালিস্টিক মিসাইল টেস্ট সাবমেরিন থেকে করার ঘোষণা কিন্তু করেছিল। কিন্তু আজকে যে ঘটনা ঘটলো তা কিন্তু এই ঘটনার অ্যাকশন রিপ্লে হতে পারত। সেখানে দেখা যাচ্ছে ফের দুটি বাংলাদেশের ট্রলার ভারতের জলসীমায় ঢুকে পড়ে, এবং এই ঘটনাটি আজকে ঘটেছে দক্ষিণ 24 পরগনার ফ্রেজারগঞ্জে। সেখানে বাংলাদেশের দুটি ট্রলার রূপসী সুলতানা এবং এবি সাবিয়ানা, এই দুই নামে দুটি ট্রলারকে আটক করে ভারতের নৌসেনারা, এবং সেখান থেকে প্রায় 35 জন মৎস্যজীবীকে কিন্তু আটক করা হয়, যাদেরকে আজকে আদালতে প্রডিউস করা হবে। এবার এই ঘটনা নিতান্তই কি ছোট একটি ঘটনা? কেন ছোট ঘটনা নয়? কেন ভারতের সুরক্ষার জন্য অত্যন্ত ডেঞ্জারাস? আজকে সেই কথাই আপনাদের সামনে আমি আরো একটু ডিটেইলিং এ বলবো, এবং আপনারা বোঝার চেষ্টা করবেন ন্যাশনাল সিকিউরিটির ক্ষেত্রে ঠিক কত বড় থ্রেট বাংলাদেশ বারংবার ভারতের বিপক্ষে ক্রিয়েট করার চেষ্টা করছে। যারা এই ভিডিওটি দেখছেন, ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলটিকে যদি একটু ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি একটু ক্লিক করবেন। যাই হোক, আসল টপিকে ফিরি। দেখুন, যে তথ্য আমাদের সামনে এসছে সেখানে বলা হচ্ছে যে 35 জনকে আটক করা হয়েছে, তারা সকলেই বাংলাদেশের কুতুবদিয়া যে উপজেলা আছে সেখানকার বাসিন্দা। ঠিক এক সপ্তাহ আগে আমরা দেখেছিলাম আরো 5টি ট্রলারকে আটক করা হয়, যেখান থেকে 122 জন বাংলাদেশিকে কিন্তু আটক করে ভারত। এবার এই যে পুরো বিষয়টি, এই বিষয়টি নিয়ে এত কেন বিতর্ক হচ্ছে? এর আগেও তো দুই দেশের মৎস্যজীবীরা দুই দেশের নৌসেনার হাতে বিভিন্ন ক্ষেত্রে আটক হয়েছেন, কিন্তু এখন কেন বিতর্কটা চরম জায়গায় পৌঁছচ্ছে? প্রথম কথা, দুই দেশের রাজনৈতিক পরিস্থিতি মোটেই বন্ধু সুলভ নয়, সেটা একটা কারণ। কিন্তু হঠাৎ করে শেষ এক সপ্তাহ বা এক মাস ধরে লাগাতার একই ঘটনা যখন একটি রাষ্ট্রের পক্ষ থেকে হয়, তখন সেটা কিন্তু ভুল এই শব্দটা দ্বারা ব্যাখ্যা করা যায় না। ধরেই নেওয়া যায় এই ভুল তারা জেনে শুনে করছে, ইচ্ছাকৃত করছে, এবং এই ভুলের পিছনে তাদের নির্দিষ্ট একটা স্বার্থ লুকিয়ে আছে। দেখুন, সিকিউরিটি এক্সপার্টরা একটি স্ট্র্যাটেজির কথা বারংবার আমাদের সামনে বলেন, যেটা চায়না খুব প্রয়োগ করে। সেই স্ট্র্যাটেজির নাম ফিশিং মিলিশিয়া। এই ফিশিং মিলিশিয়া কি জানেন? মৎস্যজীবী কিংবা মৎস্যজীবীদের এই ট্রলারকে ব্যবহার করে অন্য দেশের মিলিটারি ইনফ্রাস্ট্রাকচারের উপর নজরদারি করা এবং নেভাল ডিপ্লয়মেন্টগুলোকে ম্যাপিং করা। এই মৎস্যজীবীদের গ্রুপে এমন কিছু মানুষ মিশে থাকবেন যারা সরাসরি সে দেশের সেনাবাহিনীর অংশ, কিংবা নৌসেনার পার্ট, কিংবা গোয়েন্দা দপ্তরের আধিকারিক, যারা ভারতের কাছে এসে ভারতের যে নেভাল ডিপ্লয়মেন্ট গুলো আছে, নৌসেনার যে মুভমেন্ট আছে, নৌসেনার যে উইপেন ডিপ্লয়মেন্ট গুলো আছে, সেগুলোকে তারা এক ঝলকে দেখে প্র্যাকটিক্যাল ফিল্ডে সমস্তটা কিন্তু কপি করে নিয়ে চলে যাবেন, যা কিন্তু তারা পরবর্তীকালে কাজে লাগাতে পারে। কিছুদিন আগে দুটো ঘটনার উদাহরণ আপনাদের দিই, এবং দুটো ঘটনারই ভিডিও আমি দেখাবো। এটা নয় যে আমি যেটা বলছি আপনারা বিশ্বাস করতে হবেই আপনাদের। আপনারা নিজেরা গুগলে গিয়ে সার্চ করুন, দেখবেন দুটো এরকম ঘটনা এক সপ্তাহে আমরা আন্তর্জাতিক স্তরে দেখেছি, যেখানে আর্জেন্টিনার পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছিল একটি ভিডিও প্রকাশ করে,
যে আর্জেন্টিনা সীমান্তে যে ইকোনমিক জোন আছে সেখানে কাতারে কাতারে চীনের জাহাজ পৌঁছে গেছে শুধুমাত্র নজরদারি রাখার জন্য। পেরুর পক্ষ থেকেও কিন্তু লাগাতার চীনের উপর এই ধরনের অভিযোগ তোলা হয়েছে। বারবার তারা বলেছে কেন পেরু সীমান্ত অব্দি চীনের এই শিপিং মানে ফিশিং শিপগুলো যাচ্ছে। পাশাপাশি আপনারা আর্জেন্টিনার এই ফুটেজটা দেখতে পাচ্ছেন যেখানে জাহাজের এই ভিডিও একটি এরোপ্লেন থেকে, এটি ফ্লাইট থেকে ক্যাপচার করা হয় আর্জেন্টিনার পক্ষ থেকে এবং সেটি আন্তর্জাতিক স্তরে ছড়িয়ে দেওয়া হয়। এর সব থেকে ভালো রেমেডিটা কিন্তু ইন্দোনেশিয়া সরকার নিয়েছে। ইন্দোনেশিয়া এই সাউথ চায়না সি এর চীনের এই বারবারন্তে রীতিমতো বিরক্ত। চীনের শিপ বারংবার ইন্দোনেশিয়াকে ফিশিং মিলিশিয়া করে ডিস্টার্ব করেছে। অর্থাৎ ফিশিং মিলিশিয়া মানে মৎস্যজীবীদের ব্যবহার করেছে। মৎস্যজীবীদের ভিড়ে মিশেছিল গোয়েন্দা দপ্তরের আধিকারিকরা, নৌসেনার আধিকারিকরা, যারা ইন্দোনেশিয়া বর্ডারের কাছে বারবার চলে গিয়ে বর্ডার এরিয়ায় সমস্ত মিলিটারি ডিপ্লয়মেন্টগুলোকে ক্যাপচার করার চেষ্টা করত। ইন্দোনেশিয়ার পক্ষ থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে যেখানে তারা একসঙ্গে প্রায় 10টি চাইনিজ যে শিপ তা কিন্তু মিসাইল স্ট্রাইকে সম্পূর্ণভাবে চুরমার করে দিয়েছে এবং তারা আন্তর্জাতিক স্তরকে জানিয়েছে আমাদের জলসীমায় ঢুকেছে, আমাদের একটি ফিশিং শিপকে ডিস্ট্রয় করে দেওয়ার পূর্ণ অধিকার আছে এবং তারা কিন্তু ঠিক সেটাই প্রয়োগ করেছে। এবার প্রশ্ন হলো যে চীনের সাথে বাংলাদেশের এত ভালো সম্পর্ক, যে চীন বাংলাদেশকে দিনের পর দিন শিলিগুড়ি করিডোরকে নিয়ে ভারতকে অশান্ত করে রাখার কাজে লাগায়, সেই চীনের এই স্ট্র্যাটেজি বাংলাদেশ সরকার ফলো করছে না তো? কারণ এক মাসে একাধিকবার মানে প্রায় 7-8 বার একই জিনিস, তা কিন্তু ভারতের পক্ষে অঙ্কটা বোঝাটাও খুব সহজ হয়ে যাচ্ছে। এবার ভারত যদি মিসাইল স্ট্রাইক করে মৎস্যজীবীদের ট্রলারটাকে উড়িয়ে দিত, সেটা কি খুব একটা ভালো দৃষ্টান্ত হতো? এই প্রশ্ন থেকে যায়। পাশাপাশি যে 5 জন মৎস্যজীবী বাংলাদেশের এই নৌসেনার আক্রমণের ফলে নিখোঁজ ছিলেন, তাদের 2 জনের মৃতদেহ কিন্তু সেই এফবি পারমিতা 10 ট্রলারের একটি নির্দিষ্ট জায়গা থেকে পাওয়া যায়। ফলে সব মিলিয়ে বঙ্গোপসাগরের পরিস্থিতি কিন্তু অত্যন্ত জটিল হয়ে উঠছে এবং একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে বাংলাদেশ কিন্তু ভারতের বিপক্ষে একটা যুদ্ধ চাইছে এবং যদি তারা কোনো না কোনোভাবে ভারতের বিপক্ষে একটা স্মল স্কেল অফ ওয়ার লাগাতে পারে তাহলে তারা নির্বাচনকে পিছিয়ে দিতে পারবে এবং আসিম মুনিরের মতো ভারত বিরোধী আবেগকে কাজে লাগিয়ে ফের সরকারে টিকে যেতে পারবে মোহাম্মদ ইউনূস। আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন।